আলোচনার বিষয়বস্তু তরলের প্রসারণ। আগের দিন বা আগের ভিডিওতে দেখলাম আমরা কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আলোচনা করেছি, তাই না? এবং সেখানে দেখেছিলাম যে কঠিন পদার্থের আকারের উপর নির্ভর করে তিন ধরনের প্রসারণ হয়: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে একইভাবে যদি আলোচনা করতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? যে আমরা জানি তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার হয় না। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে কঠিন পদার্থের মতো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ওইভাবে কিন্তু কোনো প্রসারণ তরল পদার্থের ক্ষেত্রে হবে না। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কি হবে? দেখো, একটা তরল পদার্থকে তুমি যদি উত্তপ্ত করতে যাও তাহলে তরল পদার্থটাকে একটা পাত্রে রেখে গরম করতে হবে। তাহলে এই ধরে নাও একটা পাত্র, সেই পাত্রের মুখটা একটা কর্ক দিয়ে বন্ধ করা আছে, আর আমি ধরে নিলাম এই পাত্রে বেশ কিছুটা পরিমাণ তরল নিলাম। এবার আমি যদি এই তরলটাকে উত্তপ্ত করার চেষ্টা করি, তুমি খেয়াল করো যে তরলটাকে উত্তপ্ত করতে গেলে কিন্তু পাত্রটাকে উত্তপ্ত করতে হবে। তাহলে এখানে পাত্রের প্রসারণটা কিন্তু ঢুকে যাচ্ছে। তো বলে রাখি, তরল পদার্থের দুই ধরনের প্রসারণ হতে পারে। এক নম্বর প্রকৃত আয়তন প্রসারণ, আর দু নম্বর আপাত আয়তন প্রসারণ। ঠিক আছে? তার মানে কঠিন পদার্থের মতো দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ তরলের ক্ষেত্রে হয় না। তরলের মধ্যে যা কিছু হয় আয়তন প্রসারণ। তরল একটা জায়গা দখল করে থাকে, সেটা আয়তন, এবং সেই আয়তনের প্রসারণ। এবার পাত্রের প্রসারণের উপর ভিত্তি করে তরলের প্রসারণকে দুভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ, দু নম্বর হচ্ছে আপাত আয়তন প্রসারণ। প্রকৃত আয়তন প্রসারণ কোনটা? যখন আমি পাত্রের প্রসারণটাকে কনসিডার করব, গণনার মধ্যে রাখবো, তখন যে প্রসারণ পাবো তাকে বলা হবে প্রকৃত আয়তন প্রসারণ। আর যদি আমি পাত্রের প্রসারণটাকে বাদ দিয়ে গণনা করি তাহলে সেক্ষেত্রে যে আয়তন প্রসারণ পাবো সেটাকে আমি বলবো আপাত আয়তন প্রসারণ। ঠিক আছে? তাহলে দুটো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পাত্রের প্রসারণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে। ঠিক আছে? বেশ, আবার বলি, যদি আমি পাত্রের প্রসারণ উপেক্ষা করি তাহলে যে প্রসারণ হবে তাকে বলবো আপাত আয়তন প্রসারণ। আর যদি আমি পাত্রের আয়তন উপেক্ষা না করি, পাত্রের আয়তন কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। এখানে আমি মাথার উপর ছোট্ট করে লিখে রাখলাম যে পাত্রের কথা যদি ভাবি তাহলে প্রকৃত, আর যদি না ভাবি তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপাত। এবার ছোট্ট করে একটা পরীক্ষার সাহায্যে তোমাদেরকে বলার চেষ্টা করি যে প্রকৃত আর আপাত এই ধরনের প্রসারণ বলতে কি বোঝায়। আমি কি করলাম, একটা পাত্রে তরল নিয়েছি, মুখটা কর্ক দিয়ে বন্ধ করেছি। এবার আমি কি করলাম, খুব সরু একটা কাঁচের নল এর মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। তোমরা জানো, যখনই আমি এই কাঁচের নলটাকে প্রবেশ করিয়ে দেবো, খুব স্বাভাবিকভাবে তরল এই নলটার মধ্যে প্রবেশ করে যাবে। আমি যদি একটা রঙিন জল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমি খুব পরিষ্কার এই কাঁচ নলের মধ্যে কতটা দাগ পর্যন্ত তরল আছে সেই দাগটাকে আমি দেখতে পাবো। আমি ধরে নিলাম একদম প্রথমে যে দাগ পর্যন্ত আছে সেই দাগটা হচ্ছে পি দাগ পর্যন্ত তরল আছে। এবার আমি কি করলাম, তরলটাকে ধীরে ধীরে উত্তপ্ত করা শুরু করলাম। যখনই আমি তরলটাকে উত্তপ্ত করা শুরু করব, আমি কি করব, আমি দেখবো এই পি দাগটা কতটা উঠছে বা নামছে সেই জিনিসটাকে আমি দেখতে চাই। তো সেই দেখার জন্য আমি দুজনকে নিলাম, সাপোজ দুজন, একজন এ ছাত্র এ, একজন ছাত্র বি, এবং দুজন ছাত্র অবশ্যই সমান নয়। আমি ধরে নিলাম ছাত্র এ সে খুব মনোযোগী ছাত্র, আর ছাত্র বি সে একটু ফাঁকিবাজ টাইপের ছাত্র, মানে সুযোগ পেলে ফাঁকি দেয়। তো আমি দুজনকে বললাম যে তোরা পি দাগটাকে ভালো করে খেয়াল করবি। আমি তরলটাকে গরম করতে শুরু করছি, পি দাগটার কেমন পরিবর্তন হবে সেটা তোরা আমাকে বলবি, আমি আধ ঘন্টা পরে আসছি। হ্যাঁ, বেশ, দুজনকে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। কি ঘটনা ঘটবে? ঘটনা যেটা ঘটবে যে এ সে খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখবে, আর বি কি করবে, যে স্যার তো আধ ঘন্টা পরে আসবে, তাহলে আমি এতক্ষণ থাকার কোনো দরকার নেই, আমি 25 মিনিট পরে এসে দেখে নেবো যে পি দাগটা কত উঠেছে। তাহলে সে কি করলো, বি ঘুরতে চলে গেল। এ কিন্তু ঘুরতে যায়নি, সে মনোযোগী ছাত্র, সে পি এর দাগটাকে
পি দাগটাকে খেয়াল করছে পি দাগটা কোথায় আছে। এবার তুমি ভাবো যে কি এক্সপেক্ট করবে। তুমি কি করছো, প্রথমে পাত্রটাকে তুমি তাপ দিচ্ছ, তাপ দিলে কে প্রথমে তাপটা পাবে? পাত্রটা প্রথমে তাপ পাবে, তাই না? পাত্র ভেদ করে তবে না তরলে যাবে, তাহলে প্রথমে যে তাপ পাবে সে হচ্ছে পাত্র। এবার যখনই এই পাত্রটা তাপ পাবে, পাত্রটা প্রসারিত হবে আমার স্বাভাবিক নিয়ম অনুসারে। তাহলে যদি পাত্রটা প্রসারিত হয় প্রথমে, তাহলে কি হবে? তরলটা কিন্তু বেশ কিছুটা নেমে আসবে। কেন? তার কারণ হচ্ছে প্রথমে পাত্র মানে কঠিন পদার্থটা প্রথমে তাপ পাচ্ছে এবং তাপের প্রভাবে কঠিন পদার্থটার আয়তন কিছুটা প্রসারিত হচ্ছে, তরল তখনও পর্যন্ত প্রসারিত হয়নি। তাহলে যেহেতু পাত্রটা প্রসারিত হয়ে গেল, তরল কিন্তু কিছুটা হলেও নেমে যাবে। তাহলে অবজারভেশন যেটা হবে, প্রথমে এ কি দেখবে যে তরলের তলটা প্রথমে পি থেকে কিউ পর্যন্ত নেমে গেল। তাহলে এর অবজারভেশন হচ্ছে এ অবজার্ভ করছে প্রথমে পি থেকে কিউ পর্যন্ত নেমে গেল, পি থেকে কিউ পর্যন্ত গেল। এবার যখনই পাত্র তো তাপ পেয়ে গেছে, এবার ধীরে ধীরে তরলটাও তাপ পেতে থাকবে। সবসময় মনে রাখবে তরলের প্রসারণটা কিন্তু একটু বেশি হয়। একই যদি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে কঠিনের থেকে তরলটা একটু বেশি বাড়ে। তাহলে কঠিন তো প্রসারিত হয়ে গেছে, এবার তরল তাপ পাবে, তরলটাও প্রসারিত হবে। তাহলে এবার কি হবে? দাগটা কিউ থেকে উপর দিকে উঠতে থাকবে এবং দেখা যাবে পি কে অতিক্রম করে সাপোজ একটা নির্দিষ্ট দাগ আর পর্যন্ত গিয়ে তরলটা প্রসারিত হলো। তাহলে এ কি দেখলো? পি থেকে কিউ হলো, কিউ থেকে আর গেল। মানে তুমি বলতে পারো এর দেখবে পি কিউ প্লাস কিউ আর, এই এতটা হচ্ছে এর অবজারভেশন, তাই না? তাহলে এ কি দেখবে? পি থেকে কিউ পর্যন্ত নামলো, তার মানে এতটা গেছে, প্লাস এবার কিউ থেকে আর পর্যন্ত গেছে, এতটা গেছে। এটা হচ্ছে এর অবজারভেশন। কিছুক্ষণ পর বি ফিরে এলো, যথা সময়ে সাপোজ 20-25 মিনিট পর, সে কিন্তু মাঝখানের পি থেকে কিউ নামাটা দেখতে পাবে না, কারণ প্রথমেই একটু পরিমাণ প্রসারিত হবে তার জন্য নামবে। সে এসে কি দেখবে যে তার প্রসারণ হচ্ছে পি থেকে আর, তাই না? তাহলে এর রেসপেক্টে তরলের প্রসারণ হচ্ছে এই পরিমাণ, আর বি এর রেসপেক্টে তরলের প্রসারণ হচ্ছে এই পরিমাণ। আর মাঝখানে যেটা পি থেকে কিউ পরিমাণ প্রসারণ হচ্ছে, তুমি খেয়াল করে দেখো সেটা কিন্তু পাত্রের প্রসারণের জন্য, এইটুকু হচ্ছে পাত্রের প্রসারণের জন্য। তাহলে আমি বলতে পারি কিউ আর সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, মানে যেটা এ দেখতে পেয়েছে। তারপর তোমার চলে এসো পি আর, পি আরটা কি? পি আরটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। কেন আপাত প্রসারণ? কারণ বি এটা দেখতে পাচ্ছে, সে তো মাঝখানটা দেখেইনি, তার মনে হবে পি থেকে আর পর্যন্ত তরল প্রসারিত হচ্ছে, সে তো এই নামাটা দেখতে পায়নি। তার মনে হবে, আপাত কথাটার মানে হচ্ছে মনে হওয়া, মানে অন্য একজন কেমন দেখছে। তাহলে পি আরটাকে বলবো আপাত প্রসারণ। এটাও তরলের প্রসারণ, আমি লিখে রাখলাম এল, এটাও এল মানে লিকুইড। কিন্তু পি থেকে কিউ পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে কঠিনের প্রসারণ, বা বলতে পারো এটা হচ্ছে পাত্রের প্রসারণ, এটা কিন্তু সলিডের। তাহলে বোঝা গেল কোনটা প্রকৃত প্রসারণ, কোনটা আপাত প্রসারণ। তাহলে যখন আমি পাত্রের প্রসারণটাকে নিচ্ছি তখন যে প্রসারণ সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর যখন আমি পাত্রের প্রসারণটাকে বাদ দিয়ে দিচ্ছি তখন যে প্রসারণ সেটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ। আচ্ছা, এটা কিন্তু পাত্রের। ছবি থেকে খুব পরিষ্কার দেখো, ছবি থেকে কি পরিষ্কার? কিউ আর ইকুয়াল টু পি কিউ প্লাস পি আর। তাহলে আমি লিখতে পারি তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইকুয়াল টু পাত্রের প্রসারণ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ। এই সম্পর্কটা ভালো করে মনে রাখবে, এটা দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন হবে, তাই না? বেশ ভালো করে খেয়াল রাখবে। এবার আমি বলি, যেহেতু তরলের দুই ধরনের প্রসারণ হয়, প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ, সুতরাং এর উপর ভিত্তি করে তরলের দুই ধরনের গুণাঙ্ক হবে। যেহেতু দুই ধরনের প্রসারণ, আয়তন প্রসারণ, সুতরাং দুই ধরনের গুণাঙ্ক। আগের দিনও আমরা খেয়াল করেছিলাম কঠিন পদার্থের ক্ষেত্রে তিন ধরনের প্রসারণ। যেহেতু তিন ধরনের প্রসারণ, কঠিন পদার্থের ক্ষেত্রে তিন ধরনের গুণাঙ্ক, আলফা বিটা গামা। কিন্তু এখানে আমার দু ধরনের প্রসারণ, এটা পাত্রের প্রসারণ, এটাকে নিয়ে আমি ইন্টারেস্টেড নই আপাতত। তাহলে দু ধরনের যেহেতু প্রসারণ, তাহলে তরলের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকবে। একটাকে আমরা বলবো তরলের
প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই একটা গুণাঙ্ক। আর এটাকে বলবো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাকে নাম দেওয়া হয় গামা, ব্র্যাকেটে আর, আর ফর রিয়েল আর এ ফর হচ্ছে অ্যাপারেন্ট। ঠিক আছে, অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, আর আর ফর হচ্ছে রিয়েল, রিয়েল মানে হচ্ছে প্রকৃত। ঠিক আছে, তাহলে তরলের যেহেতু দুই ধরনের প্রসারণ হয়, সেই হিসাবে আমি বলতে পারি তরলের দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে। একটাকে বলা হয় প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর, আর একটাকে বলা হয় আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে বলা হয় গামা এ। এখন গামা আর কাকে বলে? আগের দিনের মতোই আমি বলতে পারি গামা আর কি হবে, দেখো আমি লিখে ফেলছি ভি আর মাইনাস ভি ডিভাইডেড বাই ভি বা ভি জিরো লিখলাম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আগের দিনের মতোই হলো। উপরেরটা কি? উপরেরটাকে বলা হয় প্রকৃত প্রসারণ, উপরেরটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এটাকে বলা হয় প্রাথমিক আয়তন, আর এটা হচ্ছে তোমার উষ্ণতা বৃদ্ধি। আগের দিনে আলফা বিটা গামার কিন্তু একই রকমের ব্যাপার ছিল। তাহলে গামা এ সমান কত হবে? গামা এ সমান লিখবো VA মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইনটু T2 মাইনাস T1। এক্ষেত্রে VA মাইনাস V0 টা হবে আপাত প্রসারণ। তাহলে আমি সংজ্ঞা কিভাবে দেব? আগের দিনের মতোই কি করব, V0 টাকে 1 করব, T2 মাইনাস T1 টাকে 1 করব। তাহলে গামা আর ইকুয়াল টু করে থাকবে VR মাইনাস V0। তাহলে গামা আর কাকে বলে? গামা আর হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। কখন? যখন উষ্ণতা বৃদ্ধির মান 1, যখন প্রাথমিক আয়তন 1। তাহলে কি বলবো? প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে T2 মাইনাস T1 সমান 1, প্রতি একক আয়তনে কোন তরলের যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয়, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ, তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। আর এখানে একই রকম ভাবে হবে, যদি V0 টাকে 1 করি, T2 মাইনাস T1 টাকে 1 করি, তুমি দেখো গামা এ ইকুয়াল টু করে থাকছে VA মাইনাস V। তাহলে গামা এটা কি? গামা এটা হচ্ছে আপাত প্রসারণের সঙ্গে সমান। কখন? যখন উষ্ণতা বৃদ্ধি একক এবং প্রাথমিক আয়তন একক। তাহলে এটা কি হবে? একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। দুটোর ক্ষেত্রেই বলে রাখি, একক হচ্ছে আগের দিনের মতোই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অথবা কেলভিন ইনভার্স, আর এফপিএস করলে ফারেনহাইট ইনভার্স। এবং মাত্রা কি হবে? মাত্রা হয়ে যাবে থিটা টু দি পাওয়ার মাইনাস। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকে। তাছাড়া তোমার গামা আর বা গামা এর ডেফিনিশন চাইতে পারে, তাদের একক চাইতে পারে। সুতরাং গোটা ব্যাপারটা ভালো করে পড়বে, রিলেশনগুলো মনে রাখবে, ছবিটা মনে রাখবে, কি হয়েছিল রিলেশনটা। ঠিক আছে, বেশ।